আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার এই লাইভ ক্লাসটি যে যেখানে বসে উপভোগ করছেন প্রিয় দর্শকবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ হাবিব, সহকারী শিক্ষক, গণিত, বিরিশি মিশন বালিকা উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। যে বিষয়টা নিয়ে আমি আজ উপস্থিত হয়েছি, নবম দশম শ্রেণীর লগারিদম। আমাদের আজকের বিষয় হচ্ছে লগারিদম। লগারিদম, এই লগারিদমকে অনেক সময় সংক্ষেপে একে লগ বলা হয়। কি বলা হয়? লগ বলা হয়। ঠিক আছে, এই পাঠ শেষে শিক্ষার্থীরা লগারিদম কি তা ব্যাখ্যা করতে পারবে, লগারিদমের প্রকাশ পদ্ধতি বর্ণনা করতে পারবে এবং লগারিদমের বিভিন্ন সারণী এবং আবিষ্কারকের বর্ণনা দিতে পারবে এবং সংখ্যার বৈজ্ঞানিক রূপ প্রকাশ করতে পারবে। তো চলো আমরা সময় নষ্ট না করে চলে যাই। লগারিদমকে প্রথমত দুইভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে স্বাভাবিক লগারিদম, একটা হচ্ছে স্বাভাবিক লগারিদম। এই স্বাভাবিক লগারিদমকে ন্যাচারাল লগারিদম, আরেকটা হচ্ছে সাধারণ লগারিদম। কমন লগারিদম। আজকে আমরা এই বিষয়গুলা দেখব। স্বাভাবিক লগারিদম কি প্রথমে আমরা একটু ব্যাখ্যা করি। তোমরা নিশ্চয়ই শুনে থাকবে, একজন স্কটল্যান্ড গণিতবিদ ওনার নাম হচ্ছে জন নেপিয়ার। ওনার লাইফ টাইম হচ্ছে 1550 থেকে 1617 সাল পর্যন্ত। তিনি কি করলেন? 1614 সালে কে ভিত্তি ধরে 1614 সালে ভিত্তিক লগ সারণী সর্বপ্রথম তৈরি করেন। তিনি সর্বপ্রথম এক প্রকার বই প্রকাশ করেন। তিনি লগ এর সাথে বেস হিসেবে কে নির্বাচন করেন। এখানে হচ্ছে একটি অমূলদ সংখ্যা। হচ্ছে কি? অমূলদ সংখ্যা। এর মান হচ্ছে 2.71828। যেহেতু এটা অমূলদ সংখ্যা, এর সংখ্যাটা হচ্ছে অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা, অমূলদ সংখ্যা। তিনি কি করছেন? স্কটল্যান্ড গণিতবিদ জন নেপিয়ার 1614 সালে কে ভিত্তি ধরে এক ধরনের লগ সারণী তৈরি করেন। তার এই ভিত্তিক লগ কি বলা হয়?
নেপিয়ারিয়ান লগারিদম অথবা স্বাভাবিক লগারিদম বলা হয়। এই হচ্ছে ই ভিত্তিক লগারিদম। ই যেমন লগ ই বেজ এক্স, লগ ই বেজ এক্স, একে অনেক সময় লন এক্স আকারেও প্রকাশ করা হয়। এই হচ্ছে ই ভিত্তিক লগারিদমের বিবরণ। আরেকজন গণিতবিদ, তিনি ইংল্যান্ডের গণিতবিদ, ইংল্যান্ড গণিতবিদ হেনরি ব্রিগস, ইংল্যান্ড গণিতবিদ। ওনার লাইফ টাইম হচ্ছে 1561 থেকে 1630 সাল। এই হচ্ছে ওনার জীবনকাল। তিনি কি করেছেন, ওনার এই নেপিয়ারের 10 বছর পর অর্থাৎ 1624 সালে তিনি টেনকে ভিত্তি ধরে টেন ভিত্তিক লগ সারণী তৈরি করেন। তার এই টেন ভিত্তিক লগকে বলা হয় সাধারণ লগারিদম বা সাধারণ লগ, কমন লগারিদম বলা হয়। তিনি টেনকে ভিত্তি হিসেবে ধরেছেন। এই যে টেনকে তিনি ভিত্তি হিসেবে ব্যবহার করেছেন। এই টেন ভিত্তিক লগকে বলা হয় সাধারণ লগারিদম, আর ই ভিত্তিক লগকে বলা হয় স্বাভাবিক লগারিদম। তিনি যে কোনো একটা সংখ্যা ব্যবহার করলেন, ধরো 5, 10। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম লগারিদমকে দুই ভাবে প্রকাশ করা যায়। এটা হচ্ছে লগারিদমের প্রকাশ পদ্ধতি। লগারিদমকে দুই ভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে স্বাভাবিক লগারিদম আর একটা হচ্ছে সাধারণ লগারিদম। আমরা বুঝলাম ই ভিত্তিক লগারিদমকে বলা হয় স্বাভাবিক লগারিদম, এবং টেন ভিত্তিক লগারিদম, টেন বেস হিসেবে যখন 10 থাকবে, টেন ভিত্তিক লগারিদমকে বলা হবে সাধারণ লগারিদম। এই হচ্ছে লগারিদমের বিবরণ। এবার চলো দেখি, কোনো একটা লগারিদমে মনে করো বেস উল্লেখ নেই, সেক্ষেত্রে তোমরা কি করবে? বেস যদি উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে? চলো এবার আমরা দেখে নিই। ধরো লগ, এখানে রয়েছে লগ এম, আর এখানে রয়েছে লগ 5। এখন এই দুইটা লগের মধ্যে কোনো বেস উল্লেখ নেই, ভিত্তির উল্লেখ নেই, তাহলে আমরা কোনটা স্বাভাবিক বলবো, কোনটাকে সাধারণ বলবো? এটা বোঝার পদ্ধতি কি? হ্যাঁ, থ্যাংক ইউ, ঠিক ধরতে পেরেছ। মনে রাখতে হবে, লগের সাথে যদি কোনো সংখ্যা থাকে তাহলে ভাবতে হবে উজ্জ্বল। এখানে 10 রয়েছে, বেস কত রয়েছে? 10 উজ্জ্ব থাকে। এবং লগের সাথে যদি কোনো বীজগাণিতিক রাশি থাকে, বীজগণিতীয় রাশি থাকে, তাহলে বুঝতে হবে এর সাথে বেস হিসেবে ই রয়েছে। তাহলে আমরা বুঝলাম লগের সাথে যদি কোনো বীজগাণিতিক রাশি থাকে তাহলে এর বেস হচ্ছে ই, অর্থাৎ এটা হচ্ছে স্বাভাবিক লগারিদম। আর যদি লগ এর সাথে কোনো সংখ্যা থাকে তাহলে এটা হচ্ছে সাধারণ লগারিদম। এর বেস কত হবে? 10, আর এর বেস কত হবে? ই। এই হচ্ছে উল্লেখ না থাকলেও আমরা এভাবে ধরতে পারবো। এবার শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা দেখি সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ রূপ, সাইন্টিফিক অর স্ট্যান্ডার্ড ফর্ম অফ নাম্বার। সংখ্যার বৈজ্ঞানিক রূপ। এই সংখ্যার বৈজ্ঞানিক রূপের সাহায্যে অনেক বড় বড় সংখ্যাকে কিংবা অনেক ছোট ছোট সংখ্যাকে সহজেই প্রকাশ করা যায়। যেমন এখানে একটা সমীকরণ তোমরা দেখতে পাচ্ছ। কি সমীকরণ দেখতে পাচ্ছ? n equal to a into 10 to the power n, অর্থাৎ এখানে n হচ্ছে একটা সংখ্যা, যে কোনো ন্যাচারাল বা নর্মাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। এই সংখ্যাকে কিভাবে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করা যায়? a into 10 to the power n এই আকারে সংখ্যাকে যখন a into 10 to the power n আকারে প্রকাশ করা যাবে তখন তাকে বলা হবে সংখ্যার বৈজ্ঞানিক রূপ। এখানে একটা শর্ত রয়েছে, এখানে এর মানটা দেখো, এর যে মানটা হবে, হ্যাঁ, a 1 less than or equal to a less than 10, অর্থাৎ এর মানটা হবে
1 থেকে বড় অথবা কি 1 এর সমান এবং 10 থেকে ছোট, অর্থাৎ আমরা যদি বলতে যাই তাহলে এর মান হবে 1 থেকে 9 এর মধ্যে, এবং n বিলংস টু z, অর্থাৎ n এই যে এখানে পাওয়ার হিসেবে কাজ করতেছে সূচক আকারে n, এখানে n এর মান হবে যে কোনো ইন্টিজার নাম্বার, যে কোনো পূর্ণ সংখ্যা, z দ্বারা পূর্ণ সংখ্যা প্রকাশ করা হয়। এবার চলো এই সংখ্যার সাহায্যে বিশাল বিশাল সংখ্যা কিংবা অনেক ছোট সংখ্যাকে কিভাবে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি বলতে পারবে আলোর গতি কত? আলোর গতি কত? হ্যাঁ, থ্যাংক ইউ। আলোর গতি কত? আলোর গতি হচ্ছে 30 কোটি মিটার পার সেকেন্ড। 30 কোটি মিটার পার সেকেন্ড, হাজার কোটি, 30 কোটি মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটা হচ্ছে আলোর গতি। কিসের গতি এটা? আলোর গতি। আলো এত গতিতে চলে, প্রতি মিটারে 30 কোটি, প্রতি সেকেন্ডে সে 30 কোটি মিটার চলতে পারে। এ হচ্ছে আলোর গতি, বিশাল বড় সংখ্যা। ঠিক আছে, তাহলে এই সংখ্যাকে, এত বড় সংখ্যাকে আমরা কিভাবে বারবার লেখা, কিংবা আরেকটা জিনিস ধরি আমরা, একটা হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ, হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ, হাইড্রোজেন পরমাণুর একটা হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ, একটা হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ দেখো 0.1, 2, 3, 4, 5, 6, 7 সেন্টিমিটার। এই হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ। এই হচ্ছে আলোর গতি, এই হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ। এত বড় বড় সংখ্যাগুলা লেখা অনেক জটিল এবং কষ্টসাধ্য ব্যাপার। প্রত্যেকবার শূন্যের সংখ্যা গণে গণে লিখতে হবে। তাহলে বিজ্ঞানীরা চিন্তা করছেন যে এই সংখ্যাকে কিভাবে সহজ রূপে প্রকাশ করা যায়, যার বদৌলতে বৈজ্ঞানিক বা আদর্শ রূপ হিসেবে আমরা সংখ্যা পেয়ে গেলাম। তাহলে চলো আমরা এই সংখ্যাকে, প্রথমত এই সংখ্যাকে আমরা কিভাবে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে পারি এটা আমরা দেখি। এটা 1 নাম্বার দিলাম, এটাকে দিলাম 2 নাম্বার সংখ্যা, এটাকে দিলাম 2 নাম্বার। এটা হচ্ছে আলোর গতি 30 কোটি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ। তাহলে এই এত 1 নাম্বারটা এবার আমরা দেখি। দেখো 1 নাম্বারটা আমরা দেখি, এত বড় সংখ্যাকে আমরা কিভাবে লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা কি লিখছিলাম, শূন্য কয়টা? 3, 6, 8টা, 3, 6, 8, 3, 6, 8। এই সংখ্যাটাকে আমরা কিভাবে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করব? দেখো এটাকে আমরা লিখতে পারি 3 × 1 লিখে এর সাথে কয়টা শূন্য? 8টা শূন্য, শূন্যের সংখ্যা 8টি, এই আকারে লিখলাম। এখন দেখো 3 × তোমরা এর আগে সূচক পদ্ধতিতে দেখেছো, কি দেখেছো? 10, 100, 100কে কি সূচকে 10 স্কয়ার লেখা যায়। 1000, 1000কে কিভাবে লেখা যায়? 10 কিউব আকারে লেখা যায়, তাই না? এইভাবে লেখা যায়। ঠিক একইভাবে এগুলো হচ্ছে সূচকীয় প্রকাশ। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, লক্ষ্য করো এই পাওয়ারটা কত হচ্ছে বলো তো, কত হচ্ছে? হ্যাঁ দেখো এটার সাথে এটা একটা কোনো মিল রয়েছে কিনা। হ্যাঁ, থ্যাংক ইউ। কত দেখা যাচ্ছে এখানে শূন্যের সংখ্যা যত হচ্ছে পাওয়ার তত হচ্ছে, শূন্যের সংখ্যা যত তত পাওয়ার। তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা সূচকীয় রূপে প্রকাশ করতে চাই তাহলে 10 টু দি পাওয়ার কত শূন্য রয়েছে? 8টা, 10 টু দি পাওয়ার 8। এই হচ্ছে আলোর গতি। দেখো এই বিশাল সংখ্যাকে আমরা এ আকারে প্রকাশ করলাম। এইটাই হচ্ছে সংখ্যার বৈজ্ঞানিক রূপ, এই হচ্ছে সংখ্যার বৈজ্ঞানিক রূপ। তাহলে এত বড় সংখ্যাকে কিভাবে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করা যায় তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, না প্রশ্ন নয়। দেখো এখানে 3, রাইট, 3 কিভাবে এসেছে তুমি দেখো। এটা প্রশ্ন কিভাবে হলো? হ্যাঁ দেখো, যদি মনে করো 200 হয়, 200কে আমরা লিখতে পারি কি 2 × 100। সবসময় 1 এর সাথে মানে আমরা 1-এর বা দশকের 10-এর গুণিতক আকারে প্রকাশ করব। যেমন 10, 100, 1000, 10,000, 1 লাখ, 10 লাখ, এইভাবে নিব। ঠিক আছে, এইভাবে আমরা প্রকাশ করবো এই সংখ্যাটাকে। তাহলে এই হচ্ছে এই সংখ্যার বৈজ্ঞানিক রূপ। এবার চলো আমরা 2 নম্বর সংখ্যাটা দেখি।
দ্বিতীয় সংখ্যাটা দেখি। এই যে একটা সংখ্যা রয়েছে, বিশাল বড় সংখ্যা, কত রয়েছে? কত রয়েছে এখানে? শূন্য কত রয়েছে? 1 2 3 4 5 6 7 8, 8টা শূন্য রয়েছে এখানে। আমাদের দশমিকটা দেখো, লক্ষ্য করো, এই দশমিকটা কোথায় আনতে হবে? দশমিকটা আনতে হবে কার সাথে? এখানে শূন্য। আমরা জানি এর মানটা জানি কত? 1 থেকে 9 এর মধ্যে। এখানে দশমিকের বামে যে সংখ্যা, এটা হচ্ছে এর মান, তাহলে এখানে এর মান 0, এটা হবে না। দশমিকটাকে আনতে হবে ডান দিকে সরিয়ে, 1 2 3 4 5 6 7 8 9 অঙ্ক সরিয়ে এইখানে আনতে হবে, 3.3 এর পাশে আনতে হবে দশমিকটাকে। তাহলে এই সংখ্যাটাকে আমরা কিভাবে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে পারি? লক্ষ্য করো, আমরা লিখব 0.00, শূন্য হচ্ছে 8টা, 37। মনে রাখবে, একটা দশমিকটাকে ডানে সরাইতে চাইলে গুণ করতে হয়, আর বামে সরাইতে চাইলে ভাগ করতে হয়। এটা আমরা পরবর্তীতে দেখবো, আরো পরে আরো তোমরা বিস্তারিত দেখতে পাবে। তাহলে এই দশমিকটাকে যদি ডানে সরাই, কত অঙ্ক? 3 6 9, 9 অঙ্ক সে। তাহলে একের সাথে আমরা লিখবো, দেখো 9টা শূন্য ব্যবহার করব, 4 5 6 7 8 9। লক্ষ্য করো, এই সংখ্যা থেকে আমরা এটা গুণ করলাম, কিন্তু এই সংখ্যাটা কি এখানে ছিল না। তাহলে এই সংখ্যাটাকে আমরা দেখো 1 বাই দিয়ে এটা আবার নিচে লিখে দিব, 3 6 9। এই হচ্ছে সংখ্যা। এখন দেখো, ছিল এই সংখ্যাটা, তাই না? এটা আমি লিখেছি, কিন্তু এটার সাথে যেহেতু এই সংখ্যাটা আমি গুণ আকারে লিখলাম, তাহলে এইটা আবার এখানে নিচেও লিখে দিতে হবে। কেন? নিচে যাতে লিখে, দেখো এই সংখ্যার সাথে যদি এই সংখ্যা কাটা যায়, তাহলে আগের শর্ত ঠিক থাকবে। এটার জন্য আমরা এই কাজটা করছি। তাহলে এখন যদি আমরা এই অংশটা গুণ করি, দেখো এই অংশটা 9টা শূন্যের জন্য দশমিকটা 9 অঙ্ক ডানে সরে যাবে, ডানে গুণ করার জন্য ডানে সরে যাবে। তাহলে ডানে সরলে দেখো 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এটা হচ্ছে 3.7। এতটুকু বিশাল বড় সংখ্যাটা গুণ করে আমরা পাইলাম 3.7। আর এইটাকে লিখতে পারি, লক্ষ্য করো, আমরা লিখব 10 এর শূন্য হচ্ছে কয়টি? এখানে 0 কয়টি ব্যবহার করা হচ্ছে? 9টি। তাহলে 10 টু দি পাওয়ার 9, ঠিক আছে? এই আকারে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 9। এটার সাথে এটা গুণ আকারে রয়েছে, তাই না? তাহলে এইটাকে আরেকটু যদি আমরা সূচকীয় রূপে উপরে নিই, দেখো 3 ইন্টু 3.7 ইন্টু, আমরা এটাকে সূচকীয় রূপে, আমাদের সূত্রটা মনে আছে, a ইনভার্স n ইকুয়াল টু কি? 1 বাই a টু দি পাওয়ার n, 1 বাই a টু দি পাওয়ার n। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি বলো? হ্যাঁ, এই যে 1 বাই a টু দি পাওয়ার n থাকলে tan ইনভার্স n লেখা যায়। তাহলে 1 বাই 10 টু দি পাওয়ার 9 থাকলে এটাকে কি লেখা যাবে? tan ইনভার্স 9। ভেরি গুড। এই হচ্ছে এই সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ রূপ। এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর, একটা হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ, একটি হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম। তাহলে এই বড় বড় সংখ্যাকে এইভাবে বৈজ্ঞানিক বা আদর্শ রূপে প্রকাশ করা যায়। চলো আমরা একটু সহজ পদ্ধতিতে যাই। দেখো, আমি আরো একটি সংখ্যা লিখছি। ধরো 6 7 3.7 লিখলাম, আরেকটা লিখলাম 6 7.73, ঠিক আছে? আরেকটা সংখ্যা লিখে দিলাম 6.74। ঠিক আছে, কিভাবে আমরা একই সংখ্যা লিখলাম, ঠিক আছে? এগুলাকে আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করব। লক্ষ্য করো, এখানে দশমিকটা কত অঙ্ক বামে আনতে হবে? 1 নাম্বার সমাধান। আমরা 1 নাম্বারের যদি আমরা সমাধান করি, তাহলে দশমিকটাকে কোথায় আনতে হবে? হ্যাঁ, থ্যাংক ইউ, 6 এর পাশে আনতে হবে, তাই না? অর্থাৎ 2 অঙ্ক বামে সরাতে হবে। যদি দশমিকটাকে বামে সরাতে হয়, তাহলে কি করতে হবে? সংখ্যাটা ভাগ করতে হবে। কি লিখবো আমরা? দেখো 6 73.7 ইকুয়াল টু, আমরা লিখবো এটা 6 73.7 ভাগ দশমিকটাকে কার সাথে আনতে হবে? আমাদের এর শর্ত, এর মানটা কত হইতে হবে? এই সব সময় 1 থেকে 9 এর মধ্যে আনতে হবে, তাই না? তাহলে এইখানে আনতে হবে। তা 2 দশমিকের পরে 2 দশমিক বামে যদি সরাতে চাই, তাহলে 1 এর সাথে 2টা শূন্য আমরা দিয়ে ভাগ করে দিব। আর আবার এই সংখ্যাটা তো এখানে ছিল না, বেশি লিখলাম, এটাকে আমরা এখানে আবার লিখে দিব, ঠিক আছে? এখানে লিখে দিব। এবার লক্ষ্য করো, এটা থেকে যদি আমরা ক্যালকুলেটরে ভাগ করি, অথবা তোমরা স্বাভাবিকভাবে ভাগ করো, 2টা শূন্যের জন্য দশমিকটা, হ্যাঁ, 2 অঙ্ক বামে চলে যাবে, অর্থাৎ 6.7
7 হবে, আর এটাকে আমরা লিখতে পারি 10 কত, দুইটা শূন্য 10 স্কয়ার। এই হচ্ছে এই সংখ্যার বৈজ্ঞানিক রূপ। এবার ঠিক একইভাবে এটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে? এটা তোমরা করবে, দশমিকটা এক অঙ্ক বামে সরাতে হবে। যদি একটু দেখিয়ে দিই তারপরেও, 67.73, তাহলে এইটার দশমিকটা কত অঙ্ক বামে সরাইতে হবে? এক অঙ্ক। তাহলে আমরা এটা একের সাথে একটা শূন্য ব্যবহার করব, 673.73, যেহেতু এক অঙ্ক বামে সরাতে হবে এক অঙ্ক, এই জন্য একের সাথে একটা শূন্য ব্যবহার করলাম, 10 ব্যবহার করলাম, এখানে আবার লিখে দিব 10। তাহলে এটা কত হচ্ছে দেখো, এইটা যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, দশমিক ভগ্নাংশে, তাহলে এই শূন্যের জন্য দশমিকটা এক অঙ্ক বামে সরে যাবে, 6.773 ইন্টু 10, এখানে 10 এর পাওয়ার কত আছে? 1, 10 টু দি পাওয়ার 1। ভেরি গুড, এই হচ্ছে এই সংখ্যার বৈজ্ঞানিক রূপ। এবার লক্ষ্য করো, এইটার ক্ষেত্রে যাই আমরা, 3 নাম্বারেরটা দেখি কি হয়। 3 নাম্বারেরটা 6.74। আমরা সব সময় শিখলাম দশমিকটা প্রথম যে একটা সার্থক অঙ্ক আছে, প্রথম সার্থক অঙ্কের সাথে চলে আসবে। তাহলে দেখো, এই যে দশমিক রয়েছে, এই দশমিকের বামে একটা অঙ্ক রয়েছে, তাহলে এটা এই শর্ত মেনে চলে, অর্থাৎ 1 থেকে 9 এর মধ্যে হয়। তাহলে দশমিকটা কি, এটা বামেও সরানোর সুযোগ নাই, ডানেও সরানোর সুযোগ নাই, বামেও নেওয়া যাবে না, ডানেও নেওয়া যাবে না। তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? দেখো, এটাকে আমরা লিখব 6.74 ইন্টু 1, কি আকারে লিখতে পারি? 1। এরপর লিখবো দেখো 6.74 ইন্টু 10 টু দি পাওয়ার 0। কি প্রশ্ন আছে? প্রশ্ন আছে? প্রশ্ন আছে। 1 থেকে 10 টু দি পাওয়ার 0 কিভাবে হলো? তোমরা সূচকে একটা সূত্র পড়ে এসেছো, a টু দি পাওয়ার 0 এর মান কত? 1, তাই না? তাহলে 10 টু দি পাওয়ার 0 এর মান কত হবে? 1। তাহলে 1 এর পরিবর্তে আমরা কত ব্যবহার করতে পারি? 10 টু দি পাওয়ার 0। ঠিক আছে, এই হচ্ছে এই সংখ্যার বৈজ্ঞানিক রূপ। ধন্যবাদ, তোমরা কি বুঝতে পেরেছো? ওকে, ভেরি গুড। আমরা এবার আরেকটা সংখ্যা দেখি, 4 নাম্বার আরেকটা সংখ্যা দেখি, 0.00776। এই সংখ্যাটাকে আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করব। এখন লক্ষ্য করো, এই সংখ্যাকে প্রকাশ করার জন্য, এই সংখ্যাকে দশমিক বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার জন্য দশমিকটা বামে তো নেওয়া যাবেই না, কি কোন দিকে নিতে হবে? হ্যাঁ, থ্যাংক ইউ, কোন দিকে? ডান দিকে নিতে হবে। কত অঙ্ক সরাতে হবে? কত অঙ্ক, কয় দশমিক স্থান? 1 2 3, অর্থাৎ কার পাশে আনতে হবে? 7 এর পাশে আনতে হবে। তাহলে এটাকে 3 অঙ্ক ডানে সরাতে হবে। এটাকে 3 অঙ্ক ডানে সরাতে চাইলে আমরা কিভাবে লিখব? দেখো, 76 ইকুয়াল টু 0.0076 ইন্টু যেহেতু 3 অঙ্ক ডানে সরাতে হবে, একের সাথে আমরা 3টা শূন্য ব্যবহার করব। কিন্তু এই সংখ্যাটা এখানে ছিল না, পরে আবার এখানে আমরা ভাগ আকারে এটা লিখে দিব, ভাগ আকারে লিখে দিব। ঠিক আছে, তাহলে ভাগ আকারে এইটার সাথে যদি আমরা এটা গুণ করি, 3টা শূন্যের জন্য দশমিকটা 3 অঙ্ক ডানে সরবে, অর্থাৎ এটা কত হবে? 7.6। এইটা গুণ করার পরে এটা ইন্টু, আর এটাকে আমরা লিখতে পারি 1/10 কত? 10 কিউব। থ্যাংক ইউ, 10 কিউব। 7.6 ইন্টু, তোমার এটা ইনভার্সের সূত্র দিয়ে যদি উপরে উঠাই, 10 ইনভার্স কত? 3। এই হচ্ছে এই সংখ্যার বৈজ্ঞানিক রূপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি লক্ষ্য করেছো, দশমিকটা যদি আমরা ডানে সরাই, তাহলে গুণ করতে হয়, প্রথমে গুণ পরে ভাগ করে দিব। আর দশমিকটা যদি আমরা বামে সরাই, 674.3, এটাকে যদি আমরা বৈজ্ঞানিক দশমিকটাকে যদি বামে সরাই, তাহলে কি করতে হয়? 2 অঙ্ক ভাগ করতে হয়, তাই না? ভাগ করে পরে গুণ করতে হয়। তাহলে আমরা একটা বিষয় শিখলাম, দশমিকটা ডানে সরাইলে গুণ করতে হবে, আর পরে ভাগ করতে হবে, আর বামে সরাইলে প্রথমে ভাগ হবে, পরে গুণ হবে। ঠিক আছে, এখন আরেকটা বিষয় তোমরা লক্ষ্য করো, কত অঙ্ক ডানে সরাবো, কত অঙ্ক বামে সরাবো, সবসময় আমাদের মনে রাখতে হবে, দশমিকের এই যে দশমিকের বামে একটা সার্থক অঙ্ক থাকবে। এখানে দশমিকের বামে সবসময় কি থাকবে? একটা সার্থক অঙ্ক থাকবে। লক্ষ্য করো, প্রত্যেকবার দশমিকের বামে একটা সার্থক অঙ্ক পাইলাম, ওই যে এটা আগের গুলো আমরা পাইলাম। এটাকেও যদি আমরা প্রকাশ করি, তাহলে ওই যে 2 অঙ্ক বামে ভাগ আছে বিদায় 6.743 ইন্টু 10 স্কোয়ার। দেখো, দশমিকের বামে একটা সার্থক অঙ্ক পেয়ে গেলাম। ঠিক এইভাবে আমরা যে কোনো সংখ্যাকে, ছোট অনেক বড় সংখ্যাকে কিংবা অনেক ছোট সংখ্যাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে পারি।
তোমরা তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। তোমরা তোমাদের 4.3 অনুশীলনী 4.3-এর 11 নাম্বার যেগুলো রয়েছে যে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করা, এগুলো তোমরা সমস্যা সমাধান করবে ঘরে বসে। আমাদের এই সমস্যাগুলোর সমাধানের আলোকে, আজকের এই ক্লাসের আলোকে তোমরা বুঝতে পেরেছো কি? হ্যাঁ, ধন্যবাদ। তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে দিবে। আর যদি এই ভিডিওটি পুনরায় দেখতে চাও তাহলে আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, তোমরা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আপডেটগুলো নিয়মিতভাবে পেতে থাকবে। তোমরা সকলেই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আবার কোনো একদিন তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।